সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা বহুল আলোচিত ৩ মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। রাষ্ট্র আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গত রোববার রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ মোট ৪৭ জন আসামি। ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ, জালিয়াতি ও অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক। গত ৩১ জুলাই আদালত ৩ মামলারই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ শুনানি, যুক্তিতর্ক ও কার্যক্রম শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা হতে যাচ্ছে, যা নজর কাড়বে পুরো দেশের। বিজ্ঞপ্তি প্রকাশে দীর্ঘ ৩ বছর পর ৪৫তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। বিজ্ঞপ্তিতে ২৩০৯টি পদ থাকলেও নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন ১,৮০৭ জন, অর্থাৎ বিজ্ঞাপিত পদের মধ্যে ৫০২টি ক্যাডার পদই ফাঁকা রয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এত সংখ্যক ক্যাডার পদ ফাঁকা রাখা নজিরবিহীন ও অন্যায্য। পিএসসি জানিয়েছে, বিভিন্ন পেশাগত বা কারিগরি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় এসব পদ ফাঁকা রাখা হয়েছে। সেখানে মনোনয়ন দেওয়ার মতো উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি। পরবর্তী বিসিএসে এসব পদে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এদিকে এত সংখ্যক শূন্য পদ ফাঁকা রেখে চূড়ান্ত সুপারিশ করায় পিএসসির প্রতি ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় কম প্রার্থীকে উত্তীর্ণ করায় শেষ দিকে আর যোগ্য প্রার্থী পাচ্ছে না পিএসসি। অথচ ৩ বছর ধরে একটি বিসিএস এর জন্য অপেক্ষা করেন লাখ লাখ উচ্চশিক্ষিত বেকার। যোগ্য প্রার্থী না পাওয়ায় ক্যাডার পদ ফাঁকা রাখাকে পিএসসির অদূরদর্শিতা দায়ী বলে অভিযোগ তাদের। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক কৃষককে একটি করে ফার্মার্স কার্ড দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি উপকরণ সহজে পাবেন এবং ফসল বিক্রির ক্ষেত্রেও সুবিধা লাভ করবেন। বুধবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সারুটিয়াতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, আগামী দিনে কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। আমরা সবাই আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখতে চাই। আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেক ঘরে কৃষকদেরকে একটি ফার্মার্স কার্ড দিবে, কৃষি কার্ড দিবে। সেই কার্ডের মাধ্যমে কৃষক তার কৃষি উপকরণ সহজলভ্য হবে এবং সহযোগিতা পাবে, এবং বিক্রির ক্ষেত্রে, ফসল বিক্রির ক্ষেত্রে তারা একটা বেনিফিট পাবে। সেই ব্যাপারে বিএনপি একটি পদক্ষেপ নেবে এবং কৃষকরা আগামী দিনে এই দেশ নিয়ে কিভাবে চিন্তা করছে, তাদের প্রত্যাশা কি, সেই ব্যাপারেও তাদের সাথে কথা বললাম, মত বিনিময় করলাম। কারণ আগামী দিনে কৃষি ভিত্তিক অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে বিএনপি ইতিমধ্যেই পদক্ষেপ নিবে, সেই ব্যাপারে ঘোষণা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। মেহেরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে বিএনপির একাংশের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী মাসুদ অরুণ। দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, ভোটের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সোজা হয়ে দাঁড়ানো জরুরি। তিনি সোজা হয়ে দাঁড়ালে বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের মানুষ সোজা হয়ে দাঁড়াবে। তিনি সুস্থ থাকলেই জাতির সামনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও জোরালো হবে। দোয়া মাহফিলে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি আহসান হাবিব সোনা, পৌর উপজেলা বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার সোজা হয়ে দাঁড়ানো, আজ বেগম খালেদা জিয়া সোজা হয়ে দাঁড়ায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ, ৫৬,০০০ বর্গ মাইল, ৬৮,০০০ গ্রামের মানুষ আমার সোজা
বসতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়। ভাইরা আমার, শিখে রাখেন, দলের শৃঙ্খলার বিরুদ্ধে লড়াই করলে সেই লড়াইয়ে বিজয়ী লাভ করা যাবে না। সব সময় দলের একজন কর্মী হিসাবে, দলের একজন সমর্থক হিসাবে এই দেশের জাতীয়তাবাদী শক্তির যে প্রাণ, সেই প্রাণ ভোমরার জন্য আমরা দোয়া করতে চাই। আমরা বিশ্বাস করি, এবং আজকে তারেক রহমান বলেছে, বিএনপি ক্ষমতায় গেলে মহানবুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংবিধানে সংযোজন করা হবে। এবং আমাদের প্রিয় নবীজি তার নিজে আদর্শকে সামনে রেখে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র এবং সমাজ আমরা গড়ে তুলতে চাই। পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৩ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় আত্মার মাগফিরাত কামনায় কাফনের কাপড় বিছিয়ে প্রতীকী গায়েবানা জানাজা, দোয়া ও জিলাপি বিতরণ করেছে শিক্ষার্থীরা। এর আগে সকালে পরিদর্শনে এসে কাজের অনিয়ম প্রমাণ পেয়ে কাজ বন্ধ করে দেন জেলা নির্বাহী প্রকৌশলী। বুধবার বিকেলে কুয়াকাটা লেম্বুরবন সড়কের মাঝখানে দাঁড়িয়ে গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর উপকূলে ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় এই জনপদ। তাই বেড়িবাঁধটি তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সেই সড়কের কাজেই অনিয়ম। তারা জানান, সমুদ্রের বালু ও মানহীন ইট ব্যবহার, বিটুমিন কম প্রয়োগ, অপরিকল্পিত নকশা ও লবণাক্ত বালু ব্যবহারের কারণে সড়কটি নির্মাণের শুরুতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে কার্পেটিংও করা হয় দায়সারাভাবে। জানাজা প্রতিবাদের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, বা যারা ঠিকাদারি কোম্পানি যারা কাজগুলো করে তাদেরকে জানিয়ে দিতে চাই যে এরকম কাজ যাতে পরবর্তীতে না করে। কারণ আমরা দেখতে পেয়েছি যে আজকের সবার অংশগ্রহণের মাধ্যমে, বিশেষ করে স্টুডেন্টদের, কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের সৌজন্যে যে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সবাই জনগণ ভালোভাবে জোরালোভাবে প্রতিবাদ করেছে। আমরা জানিয়ে দিতে চাই, বার্তা পাঠাতে চাই যে পরবর্তীতে এরকম কোনো কার্যক্রম তারা হাতে নেওয়ার আগে যাতে চিন্তা করে। আমি গত পরশুদিন একটা ফেসবুকে একটা দেখি, সেটা একজন আমাকে শেয়ার করে, তৎপ্রেক্ষিতে আমরা আজকে এই সাইটটি ভিজিট করে আমরা কার্পেটিং ওয়ার্ক দেখলাম। কার্পেটিং ওয়ার্কে আমরা থিকনেসগুলো সঠিক পাইছি, মানে ওভারঅল বেশি পাইছি সব জায়গাতে, কিন্তু গ্রেডেশন একটু প্রবলেম আছে, যেখানে একটু ডাস্ট দেওয়ার কথা ছিল, দেয়নি। সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর আপাতত আমি কাজটা হেল্ড আপ করে রাখছি। আমার সিদ্ধান্তের পরবর্তী কার্যক্রম শুরু হবে। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য করা বাংলাদেশের অনুরোধটি ভারত পর্যালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র বলেন, বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ায় অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। এর আগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে নতুন করে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার পাঠানো ওই চিঠির বিষয়টি রোববার গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত জুলাইয়ের অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। মামলার রায় ঘোষণার পর থেকে শেখ হাসিনা ও কামাল ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন বলে সরকারি সূত্র জানিয়েছে। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো এলাকার কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে, আর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন 45 জন। এছাড়া আরও 279 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আগুনের সুনির্দিষ্ট কারণ এখন অজানা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে 2 জন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শক। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন হলেও পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে সংস্কার কাজ চলছিল ও জানালাগুলোতে পলিস্টাইরিন বোর্ড লাগানো ছিল। এগুলো আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলেন,
আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ভবনগুলোতেও পৌঁছে যায়, যার একটি কারণ বাঁশের স্ক্যাফোল্ডিং। তদন্তে পুলিশ ভবনের বাইরে জাল ও সুরক্ষা সামগ্রী পেয়েছে, যেগুলো আগুন নিরোধক বলে মনে হয়নি। এছাড়া জানালাগুলোতে স্টাইরোফোমও পাওয়া গেছে। ঘটনার পরে সকালে টাওয়ার ব্লকগুলোর কিছু অংশ থেকে এখনো ধোঁয়া বের হতে দেখা যায়। 8টি ভবনের মধ্যে 4টির আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বিভাগ জানিয়েছে, পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে পুরো দিন লেগে যাবে। এবারে খেলার খবর। 2022 সালে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকা এসেছিল মালয়েশিয়ার নারী ফুটবল দল। কমলাপুরে প্রথম ম্যাচে বাংলাদেশ গুনে গুনে 6 গোল দিয়েছিল অতিথি দলের জালে। দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। 3 বছর আগে সেই প্রতিশোধই যেন নিল মালয়েশিয়ার মেয়েরা। বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে 3 জাতির আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়া 1-0 গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। কোচ পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স ভেদ করে মালয়েশিয়া 18 মিনিটে গোল করে লিড নিয়েছিল। বাকি সময় গোল ধরে রেখে সিরিজে দারুণ সূচনা করল মালয়েশিয়া। এবছর মে মাসে মালয়েশিয়া নারী দলের দায়িত্ব নিয়েছেন ব্রাজিলিয়ান কোচ জোয়েল কর্নেলি। শুরু থেকে বাংলাদেশের হাইলাইন ডিফেন্স দেখে বুঝে নেন কি করতে হবে। বলতে গেলে এই ম্যাচে এই ব্রাজিলিয়ান কোচের বিচক্ষণতার কাছেই হেরে গেল পিটার বাটলারের বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।